5 আগস্ট সরকার পতনের পর থেকে আপনারা অনেক ঘটনার সাক্ষী হচ্ছেন, বিশেষ করে তরুণ প্রজন্ম। যেমন আইন শৃঙ্খলা বাহিনীহীন একটা সপ্তাহ, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ডাকাত আতঙ্ক, মসজিদ মন্দির পাহারায় বাংলাদেশের নাগরিকদের অবদান, বিশেষ করে ডানপন্থী দলের সদস্যদের মন্দির নিরাপত্তা দেয়া, বিপ্লব প্রতিবিপ্লবের সংখ্যা। তবে আমাদের বর্তমান চিন্তার বিষয় হলো মব জাস্টিস ও মব লিঞ্চিং। গত 7 সেপ্টেম্বর রাজশাহীতে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। 10 সেপ্টেম্বর ফরিদপুরে 84 বছর বয়সী এক বৃদ্ধকে চোর সন্দেহে হত্যা করা হয়। কিন্তু মৃত্যুর আগে সেই বৃদ্ধের আবেদন ছিল, ছাইরা দাও, ফজরের নামাজে মসজিদে যাবো। মাথা নিচের দিকে দিয়ে আল্লাহ গো ডেকে আহাজারি করার পর আঘাতকারীদের একজন বলছে, তুমি কান্দো কই, তোমার চোখ দিয়ে তো পানি বের হয় না। বৃদ্ধ লোকটি তখন কাকুতি মিনতি করে আল্লাহ করছেন আর বলছেন, পানি বের হয়েছে, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমাদের পায়ে ধরি, তোমরা আমাকে ছেড়ে দাও। তাকে আরো বলতে শোনা যায়, আমাকে ছেড়ে দাও, আমি ফজরের নামাজ পড়ব, আমাকে তোমরা আর মেরো না, মসজিদে দিয়ে দাও। গত 2 দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে লিঞ্চিং করে হত্যা করা হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চোর সন্দেহে হত্যা করা হয়। হত্যার আগে তাকে উৎসাহী ছাত্ররা আবার খাবারও খাওয়ায়। গত 18 তারিখ খাগড়াছড়িতে মামুন নামের এক সমতলের যুবক লিঞ্চিংয়ের শিকার হয়। ফলশ্রুতিতে 2 পক্ষের সংঘর্ষে গতকাল বিকেলে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ডয়েচে ভেলের একটি রিপোর্টে বলা হচ্ছে, গত 8 মাসে 7 জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গণপিটুনিতে নিহত হয়েছে 32 জন মানুষ। ঢাকাতে নিহতের সংখ্যা 16। আবার ডেইলি স্টারের একটি রিপোর্টে বলা হচ্ছে, গত 38 দিনে লিঞ্চিং বা গণপিটুনির শিকার হয়ে 21 জন মানুষ নিহত হয়েছে। শহীদ আবরার ফাহাদকে তো এভাবেই হলের ভাইয়েরা ডেকে নিয়ে আঘাত নির্যাতন চালিয়ে হত্যা করে। সেই হত্যাকারীদেরও সন্দেহ ছিল আবরার ফাহাদ শিবির কর্মী। তাহলে কি যতবার একদল লোকের মনে কোনো সন্দেহ জন্ম নেবে, ততবার এক একজন আবরার ফাহাদ, বিশ্বজিৎ, তোফাজ্জলেরা প্রাণ দিবে? এখনো অনেকেই মব জাস্টিস ও মব লিঞ্চিং বুঝতে পারেননি। মব হলো উত্তেজিত রাগান্বিত জনতার ভিড়, জাস্টিস হলো বিচার, অর্থাৎ যখন কোনো উত্তেজিত জনতার ভিড় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিচারের রায় দেয়, তাই মব জাস্টিস। আবার উত্তেজিত জনতার ভিড় যখন সম্মিলিতভাবে কাউকে হত্যা করে, সেটাকে বলে মব লিঞ্চিং বা লিঞ্চিং। মব জাস্টিস আর লিঞ্চিং ইতিহাস অনেক পুরনো। ভারতকে লিঞ্চিস্থান বলা হয়, কারণ ভারতে প্রতি বছর লিঞ্চিংয়ের ফলে হিন্দু মুসলমান অহরহ মারা যায়। আমাদের দেশেও এর প্রতিষ্ঠিত ইতিহাস রয়েছে। যেমন 2011 সালের জুলাইতে ঢাকার আমিনবাজারে ডাকাত সন্দেহে জনতার ভিড় 6 জন ছাত্রকে হত্যা করে। 2012 এর 9 ডিসেম্বর ছাত্রলীগ বিশ্বজিৎ নামে এক হিন্দু যুবককে হত্যা করে শিবির সন্দেহে। 2019 সালে বাড্ডায় ছেলে ধরা সন্দেহে তসলিমা বেগম রেনু নামে এক মা লিঞ্চিংয়ের শিকার হয়। আবার এই বছর আগস্ট জুড়ে চলা শিক্ষক পদত্যাগও মব জাস্টিসের একটা উদাহরণ। কয়েকদিন ধরে চলা মাজার ভাঙা কর্মকাণ্ড ঘটানোও হয়েছে মব জাস্টিসের মাধ্যমে। আর এইসব লিঞ্চিং মব জাস্টিস একটা অভ্যুত্থান পরবর্তী সংস্কারকামী রাষ্ট্র নিয়ন্ত্রণে সবথেকে বড় বাধা। এই মব জাস্টিস বা লিঞ্চিং প্রতিরোধ করতে চাইলে আমাদের দেশের প্রেক্ষাপটে এর কারণগুলো জেনে রাখা খুবই প্রয়োজন। দীর্ঘদিন স্বৈরাচারী শাসন ব্যবস্থায় আইনের শাসন ছিল না। একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর সমস্ত অপরাধ মওকুফ করা হতো। সাধারণ জনগণের প্রতি আইন প্রয়োগকারী সংস্থায় এক ধরনের অবহেলা বা অগ্রাহ্যতা দেখা যেত। পুলিশের মধ্যে নির্বিকার স্বভাব রয়ে গেছে এখনও। দীর্ঘ 15 বছর জনগণের প্রতি দায়িত্বহীনতার অভাব এখনও রয়ে গেছে। ফলে যথাযথ বিচার অনিশ্চিত দেখে মব জাস্টিস জন্ম নেয়। পার্টির ব্যানারে হত্যা, গুম, খুন, ধর্ষণ, জমি দখল, চাঁদাবাজির বিচার হতো না। কখনো কখনো মামলাও গ্রহণ করা হতো না। পার্টির লোকেরা নিজ নিজ এলাকায় ভয় ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। সাধারণ জনগণের উপর এক অদৃশ্য নির্যাতন চলত। এর ফলস্বরূপ জনরোষ তৈরি হয়েছিল। মব জাস্টিস বা লিঞ্চিং সেই জনরোষেরই এক প্রকার প্রতিক্রিয়া। বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীদের পুলিশের মাধ্যমে হয়রানি, গুম, খুন করা হতো। দেশে অর্থনৈতিক অবস্থা ব্যাপক দুর্নীতির কারণে ধ্বংসপ্রাপ্ত প্রায়। অতিমাত্রায় মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যমান। ফলে জন্ম নেয় জন অসন্তোষ। পলিটিক্যাল সুবিধা লাভের জন্য কিশোর গ্যাং তৈরি, মাদকের সয়লাভ, ছাত্রলীগের মতো সংগঠনকে জঙ্গি সংগঠনে রূপান্তর।
দেশের অস্থিতিশীল অবস্থায় সুবিধাভোগী ও বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সুবিধা গ্রহণের সুযোগ তৈরিতে মব জাস্টিসে উস্কানি দেওয়াও এর কারণগুলোর মধ্যে একটা। প্রতিবেশী অপশক্তির এদেশীয় লেসপেন্সারদের মাধ্যমে অরাজকতা তৈরি ও স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এতে বড় একটা ভূমিকা রাখে। বিগত স্বৈরাচারী শাসনে জনজীবন হয়ে ওঠে অতিষ্ঠ। বিরোধী দলগুলোর নেতাকর্মীদের জেল, খুন, গুম করা হয়। চাঁদাবাজি, অপহরণ আর ধর্ষণের মতো ঘটনায় ছাত্রলীগ সহ প্রভাবশালীদের জড়িত থাকার নজির অহরহ। এসব ঘটনা জনমানুষের মনে বিদ্বেষ, প্রতিহিংসার জন্ম দেয়। নির্যাতিত রাজনৈতিক কর্মীদের সামনেও প্রতিশোধ গ্রহণের একটা পথ তৈরি হয় পুলিশের নির্বিকার ভূমিকায় অবস্থানের কারণে। এখন তাহলে আমাদের করণীয় কি? আমাদের আইন কাঠামো ও আইন প্রয়োগকারী সংস্থা জনবান্ধব করতে হবে। অন্যায় ও অনিয়মের উপর জিরো টলারেন্স কায়েম করতে হবে। বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। অযৌক্তিক ও মিথ্যা মামলা বছরের পর বছর টানার স্বভাব থেকে বের হয়ে এসে প্রকৃত অন্যায়ের বিচার দ্রুত সময়ে করতে হবে। জনগণের ইনসাফ নিশ্চিত করতে হবে। জনগণ, সমাজ, রাষ্ট্র সবাইকে জবাবদিহিতায় আসতে হবে। ইনসাফ প্রতিষ্ঠা হবে এর লক্ষ্য। আইন শৃঙ্খলা বাহিনীকে কর্মঠ হতে হবে। এর লোকবলের ঘাটতি দূর করতে হবে। তাদেরকেও জনগণের কাছে জবাবদিহিতার আওতায় আনতে হবে। যে কোনো ধরনের মব জাস্টিস ও লিঞ্চিংয়ের বিচার নিশ্চিত করতে হবে। সাধারণ জনগণের ভেড়ার পাল হওয়া থেকে বিরত থাকতে হবে। অন্যায় তো অন্যায়, প্রতিবাদ করা শিখতে হবে। সাধারণ জনগণের নাগরিক ও মানবিক কর্তব্য পালন করতে উৎসাহিত করতে হবে। রাষ্ট্রে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। আবরার ফাহাদের মৃত্যু আমাদের নাড়িয়ে দিয়েছিল। স্বৈরাচারের হাতে আবরারের রক্ত লেগে আছে, কিন্তু আপনার আমার হাতে কি সেই রক্ত লেগে নেই? আমরা অনেক ভুল করেছি। চেতনার বিষ খাওয়ানো হয়েছিল, আমরা সেটার বিরুদ্ধে সফল বিপ্লব করেছি। এখন আমাদের শুদ্ধ চেতনা, সত্য চেতনাকে ধারণ করতে হবে। আমাদের ভবিষ্যৎকে রক্ষা করতে হবে। আজকে শুধু সন্দেহ আর ক্ষোভের বশে কতজন মারা গেল। বিশ্বজিৎ, আবরার, তোফাজ্জল বা সেই বৃদ্ধের মতো আমরাও কোনো একদিন কারো সন্দেহে পড়তে পারি, লিঞ্চিংয়ের শিকার হতে পারি। আমাদের প্রতি ক্ষোভ ধারণকারী কেউ যদি কখনো সুযোগ পায়, তাহলে সেও মব জাস্টিসে বিচারক হয়ে বসবে। এখন আমাদের সুযোগ এসেছে, সময় আছে। মব জাস্টিস, লিঞ্চিংয়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন, কথা বলুন। মব জাস্টিস হতে দেখলে প্রতিরোধ করুন। আইন শৃঙ্খলা বাহিনীকে জানান। অভিযুক্ত ব্যক্তি অপরাধী হলে তাকে পুলিশে দিন। তার বিচার নিশ্চিতে পুলিশের উপর চাপ বিদ্যমান রাখুন। ভাগ্য বারবার সুযোগ দেয় না, অনেক সুযোগ নষ্ট করেছি। এবার আর সুযোগ হারানোর উপায় নেই। মনে রাখতে হবে, আমাদের এখনো রাষ্ট্র হয়ে ওঠেনি।